আমরাই চুরি করব, আমরাই ডাকাতি করব, আমরাই লুটে-পুটে খাবো, আমরাই তদবির বাণিজ্য করব, কারণ আমরা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছি। এইটি আমি বলব ওবায়দুল কাদেরের একটা স্ট্যান্ড বা স্ট্যান্ড। আওয়ামী লীগ একটা সময় আসলে ভাবতে শুরু করেছিল যে দেশটা আমাদের নিজের, অন্য কারোর ওই জায়গায়, অন্য কোনো দলের এই জায়গায় মানে অধিকার নাই। এরকমটা কি আসলে সত্য? না, আপনার কাছে কি মনে এটা হয়? এটা কিন্তু ভালো যে দেশটা আমাদের, আজ দেশটা আমার, এই ধারণা ভালো। কিন্তু আমার বাবার তো ব্যাপারটা যখন বাবারও বলছি না, কিন্তু যখন মনে করি যে যেমন আওয়ামী লীগের এক নেতা আমরা এটা ভাইরাল হতে দেখেছি, সেই নেতা রাজনীতির মাঠে বক্তৃতা দিয়ে বলছে, আমরাই চুরি করব, আমরাই ডাকাতি করব, আমরাই লুটে-পুটে খাবো, আমরাই তদবির বাণিজ্য করব, কারণ আমরা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছি। আওয়ামী লীগ দেশের প্রাচীন রাজনৈতিক দল, আওয়ামী লীগই সব করবে। এইটার পক্ষপাতে আপনি দেখেন কেন এটা বলছি? আমি যখন এই কথাটা বলছি তখন অনেকেই ভাববে আমি এন্টি আওয়ামী লীগ। আমি সত্যের সপক্ষে কথা বলছি। আমি কোনো রাজনৈতিক দলকে ছোট করবার জন্য কথা বলছি না। উদাহরণ দিচ্ছি এটা যে যখন এই ধরনের রাজনৈতিক ইগুলো একের পর এক ঘটতে শুরু করলো, তখন রাজনৈতিক নেতারা দেখলেন যে নির্বাচনে একটা নমিনেশন নেওয়াটাই প্রধান কাজ। নমিনেশন যে দিতে পারে সেই পাস। সেই পাস করল। যার ক্ষমতা আছে, দাপট আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, সেই বিজয়ী হয়ে আসে। কিন্তু এই নমিনেশন গুলো যাদেরকে দেওয়া হয়েছে, এখানেও কি নমিনেশন বাণিজ্য হয়েছে নাকি প্রকৃত মানুষগুলাকে ওখানে বসানো হয়েছিল? এই বিষয়ে আপনার মন্তব্য? সাধারণ জনগণ এবং সাংবাদিকতার আ পেশা হিসেবে আছে বলেই আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে কোনো জায়গায় নমিনেশন বাণিজ্য হয়েছে। সব রাজনৈতিক দলের মধ্যে হয়েছে। বিশেষ করে আমি অনেকদিন ডিউটিতে ছিলাম। যখন নমিনেশন পেপার সাবমিট করা হয়, তখন আমি দেখেছি যে অনেক নেতাদের হাতে টাকা গুঁজে দিতে, অনেক সাংবাদিকদের হাতে টাকা গুঁজে দিতে তাদেরকে আ একটু বেশি সময় স্ক্রিনে দেখাতে। স্ক্রিনে এটা আমি স্বচক্ষে নিজের চোখে দেখেছি এবং প্রতিদিন ডিউটি করেছি। আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে কখনো? আমার সাথে আপনাকে কেউ ঘটেনি। টাকা দিল? আমার সাথে ঘটে নাই কিন্তু আ আমার কলিগদের সাথে ঘটেছে। আমি একটু নিভৃতচারী মানুষ যে আমি আম ফিল্ডে ওয়ার্কে গিয়ে কখনো যে আমি সাংবাদিক হিসাবে আসছি, এই পরিচয়টা দেই না। আমি চুপচাপ পেছনে বসে থাকতাম। এবং একজন সাংবাদিক হিসাবে আপনি তো মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন এমপি, মন্ত্রীর বা ক্ষমতাসীনদের ইন্টারভিউ নিয়েছেন। তো আপনার স্মরণীয় ২-৪ টা ইন্টারভিউর আ স্টোরি যদি আমরা একটু শুনতে আমি একটু শুনতে চাই। কারণ আমি আপনার কাছ থেকে এর আগেও কিছু স্টোরি শুনেছি, কিছু ইনসিডেন্ট আপনার সাথে হয়েছে। সো এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে বা আওয়ামী লীগের এই ক্ষমতাসীনরা আসলে কেমন ছিলেন? এদের চারিত্রিক যে সমস্যাগুলা ফুটে উঠতো ক্যামেরার পিছনে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। দেখুন আসলে সাংবাদিক হিসেবে যতটুকু আমরা মানুষকে চিনেছি, রাজনৈতিক দলের নেতাদের চিনেছি, দেখেছি, সেটা এক ধরনের দেখা। আর ব্যক্তি মানুষ হিসেবে যখন দেখেছি তখন আরেকভাবে দেখেছি। এবং আপনারা একটা বিষয় দেখেছেন যে বিআরটিএ পরিদর্শনে গিয়ে আ তখন সেতুমন্ত্রী বলেছিলেন, "ভালো হয়ে যাও মাসুদ।" খুব ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছিল। ওই টাইমটাতেও ওনাকে ফাটাকেস্ট নামে ডাকা হতো। হ্যাঁ, তো এই যে দেখেন, এইটি আমি বলব ওবায়দুল কাদেরের একটা স্ট্যান্ড বা স্ট্যান্ড। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদের সেতু মন্ত্রণালয় থেকে কি পরিমাণ টাকা-পয়সা নিয়েছে, লুটপাট করেছে বা দুর্নীতি করেছে, এখন বের হচ্ছে এগুলো। এরপরে শ্বেতপত্র প্রকাশ হবে বা গভর্নমেন্ট এগুলো আরো যখন তদন্ত করবে, আরো অনেক কিছু বের হয়ে আসবে। কিন্তু যে মাসুদকে ভালো হয়ে যেতে বলা হলো, সেই মাসুদ যদি ৳১০ খেয়ে থাকে, তাহলে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়তো ১০,০০০ হাজার কোটি কোটি টাকা টাকা খেয়েছে। তাহলে ভালো কার হওয়া উচিত? মাসুদের? না যিনি বলছেন তার? অবশ্যই মন্ত্রীর হওয়া উচিত। এটা জনগণ কিন্তু এখন বোঝে যে আসলে ভুলগুলো কার বা কোথায়। আরেকটা জিনিস আমি বলছিলাম না যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এরা রাজনৈতিক দলের নেতারা অনেক সময় মানুষকে মানুষ বলেই
মনে করতেন। মনে করতেন না। একজন মানুষ পেনশনের টাকা তুলতে এসছে। তার ঘরে খাবার নেই, তার ঘরে চুলা জ্বলে না। এরকম একজন বৃদ্ধ মানুষ তার কলিগের পেছনে ঘুরতেছে, যে তার পূর্ব পরিচিত, তিনিও ঘুষ ছাড়া কাজটা করবেন না। এইভাবে ঘুরতে, 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 ঘুরতে একদিন সড়ক দুর্ঘটনায় সেই ব্যক্তিটি মারা যায়। আমি সত্য ঘটনা বলছি আমার এলাকার। এবং তারপরে তার মেয়ে এই পেনশনের টাকা ওঠানোর জন্য মানে দীর্ঘদিন তদবির করেছে, বিভিন্ন জনের সাথে করেছে। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সেই মেয়েটি বাধ্য হয়ে এক লোক তাকে ব্ল্যাকমেইল করে, বিয়ে করে তারপরে তার কাজটা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজও সে তার বাবার পেনশনের টাকা ওঠাতে পারেনি। আজকে এই কাগজ নাই তো কালকে ওই কাগজ নেই। এই যে মানুষের মনুষ্যত্ব বোধ কি হয়ে যাবে, এবং দেখবেন যে মানুষ সবসময় রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই সত্যটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে একজন বিপদে পড়েছে, তাকে তখন ধরেন একটা ছেলে বেকার, সে চাকরি করতে গেছে। আমাদের এই সাংবাদিকতায় টেলিভিশন মিডিয়াগুলো এটা করছে যে ঠিক আছে তুমি কাজ করতে চাও, আমার এখানে জয়েন করো। সে ওখানে জয়েন করাচ্ছে। ১ মাস যাওয়ার পরে বলতেছে যে না তোমার পারফরমেন্স তো ভালো না, তোমাকে শিক্ষানবিশ হিসেবে আরো কিছুদিন কাজ করতে হবে। ঠিক আছে, আরো কিছুদিন কাজ করলো, তারপরে তাকে হয়তো ২ মাস কাজ করালো, ১ মাসের বেতন দিচ্ছ। এইভাবে ৪ মাস কাজ করিয়ে ২ মাসের বেতন বা ১.৫ মাসের বেতন দিয়ে বলছেন যে না তুমি অন্য কোথাও খুঁজে নাও, তোমাকে আমার প্রয়োজন নেই। এখন যে ছেলেটা মানে ২০ টাকা, কথার কথা বলছি, ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে বা বাস ভাড়া দিয়ে প্রতিদিন ওই অফিসে আসতো। সারাদিন সে দুপুরবেলা না খেয়ে সন্ধ্যায় সে পায়ে হেঁটে বাড়ি যেত। তার এই দুর্বলতার সুযোগটা নিয়েছে ওই মিডিয়া। এই যে ডিসঅনেস্টি, কোথায় মানবিক দৃষ্টিকোণ থেকে তার পাশে দাঁড়াবে সেটা না দাঁড়িয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ৩ মাস ৪ মাস কাজ করিয়ে ১ মাসের বেতন ধরিয়ে দিয়ে তাকে বিদায় করে দিয়েছে। ওইখানেও তার সাথে প্রতারণা। এইভাবে মানুষের মূল্যবোধগুলো যখন ধীরে, ধীরে নষ্ট হয়ে গেছে, তখন আসলে মানে আমরা রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। রাজনীতিবিদদের প্রতি আমাদের আস্থা যেদিন থেকে নষ্ট হতে শুরু করেছে, রাজনীতিবিদরা যেদিন থেকে এটাকে তাদের কি বলে যে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং জনগণকে বঞ্চিত করবার জন্য চেষ্টা করেছে, তখন থেকেই সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি শুরু হয়েছে। এই সত্যটা যারা সুবিধাভোগী, যে যখন যারা যে সরকারের কাছ থেকে সুযোগটা ভোগ করেছে, তারা এটাকে আড়াল করে গেছে। সেটি সাংবাদিকদের মধ্যে আছে, বুদ্ধিজীবীদের মধ্যে আছে, শিল্পীদের মধ্যে আছে, লেখকদের মধ্যে আছে। ক্ষমতাসীনদের দেখেন, বায়তুল মুকাররমের ক্ষতি একটি রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হতেই পারে। তিনি কেন আত্মগোপনে যাবে? তিনি কেন পালাবে? একজন সংস্কৃতি সংগঠক, যিনি সংস্কৃতি কর্মীদের নেতৃত্ব দেবেন, তাদের কেন আত্মগোপনে থাকতে হবে? তারা তো জাতির বিবেক। তারা বিবেককে জাগিয়ে তুলবে, সাধারণ মানুষকে আলোর পথ দেখাবে, তারা বাতিঘর হিসেবে কাজ করবে। তো তারা কেন আত্মগোপনে থাকতে হবে? তাদের দুর্বলতাটা কোথায়? এটা বিশ্লেষণ করার সময় এসেছে। এবং যখন মানুষ এই আত্মবিশ্লেষণে যাবে যে আমার দায়টা কোথায়, আমি কি, কি অপরাধ করেছি, আমি কোথায় ভুল করেছি, সেই বিষয়গুলো যখন নিজে আত্মসমালোচনা করে বের করবে, তখন দেশও ভালো দিকে আসবে, আলোর দিকে আসবে এবং সাধারণ মানুষেরা সেই সুযোগগুলো ভোগ করতে পারবে।